108 বার আমাকে পেট চালান করা হয়। 108 বার পেট চালান করা হয়? হ্যাঁ। সন্ধ্যা 6টা বাজে বিশাল জোর চিৎকার করে নাকি নামাজ পড়ছে। যেমনভাবে নামাজ পড়ে ঠিক সেইভাবে পা গুটিয়ে নামাজ পড়ছে। সাতটা দিন কিন্তু আমি কিছু খাইনি। পিকট পিকট মানে আওয়াজ মুখ থেকে। সিগারেট খেতাম আর ড্রিঙ্ক করতাম। এমনি সময় তুমি এটা খাও না? না, আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? এরকম কেস আমি প্রথমবার শুনলাম। এতদিন ধরে পডকাস্ট করছি, কিন্তু কিছু খাইনি আমি। এখানটায় মানে এতটার মতন কাটা ছিল, কাটাটা ওরা ভুল কেটেছিল। অসহ্য যন্ত্রণা করছিল জায়গাটা। তেমন যে সেরকম ঝাড়ফুঁক করে, এখন একটু বড় ধরনের তান্ত্রিক হয়ে গেছে। প্রেত নিয়ে কাজ করে অনেক তান্ত্রিক হয় না? উনি করতেন। একটা কালো হাত ঘরটায় বাবা শুয়েছিল একদিন। বাবা বলছে আমার এখানটা না কে একটা টিপতে আসছে, সামনে মা কালীর মূর্তি। বলছে এবার চোখটা বন্ধ কর। হাতটা মুঠো করে বসে চোখটা বন্ধ করেছে। বলছে কি দেখতে পাচ্ছিস বল। মুখটা খুলেছি, নাকি ঠাসে এক চোর। বাবাকে তুমি আর তোমার মধ্যে নেই। একজন যাচ্ছে একজন আসছে, একজন যাচ্ছে একজন আসছে। গোটা শরীরটা জ্বলে যাচ্ছে। তখন বানটা মেরেছে, জ্বালা বান। যাই আমার শরীরে ছিল সে নাকি বলছে তুই কতবার একে মানে বাঁচাবি, যতবার তুই যজ্ঞে বসাবি ছাড়াবি ওর ওপর কিন্তু আসতেই থাকবে যে তুই কি করতে চাইছিস, মরবি না আমরা তোকে মারব। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে আমার গেস্ট রাজর্ষি। তুমি কোত্থেকে আসছো? আমি বেলেঘাটা থেকে আসছি। আমার মামা বাড়ি ওখানে। বেলেঘাটা কোথায় থাকো তুমি? বেলেঘাটা কালী মন্দির। পুরো লোকেশন বলো না আবার, তাহলে লোকজন জেনে আবার চলে যাবে। ঠিক আছে। ওকে। আমার মামা বাড়ি আছে জোড়া মন্দিরের ওখানে। আচ্ছা, জোড়া মন্দির আমাদের ওখান থেকে একটুখানি। হ্যাঁ, একটুখানি। তো ওখানে আমি ছোটবেলা থেকে প্রচুর সময় কাটিয়েছি, বড় হয়েছি। মানে মামা বাড়িতে যখন যেতাম ওখানে মানে দাদা থাকে, বোন আছে, তো প্রচুর মামা বাড়ি এখান থেকে যাওয়া আসা হতো প্রত্যেক উইকেন্ডে। হ্যাঁ, ওখানটাই তাই আমাদের বাড়ি বেলেঘাটায়। প্রচুর মানে ওখানে আমি মোটামুটি সমস্ত গলিগালা চিনি আর কি। প্রচুর ঘোরাঘুরি করেছি তো ওখানে দাদার সাথে। সাইকেল নিয়ে ছোটবেলায় ঘুরতাম, তারপর বড় হয়ে গিয়ে বাইক নিয়ে ঘুরতাম। হ্যাঁ, তা ঘটনাটা এবার আসা যাক। হ্যাঁ, ঘটনাটায় আসবে। তার আগে একটু আপনাদেরকে বলে দিই, আপনিও যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান তাহলে আমাদেরকে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন আপনার ঘটনা ভয়েস করে। এবং আপনার ঘটনা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আপনাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা বলবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আমি শুরু করছি আজকের এপিসোড শুরু করার আগে একবার আপনাদের রিকোয়েস্ট করব, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শোনা যাক আজকের নতুন ঘটনাটা। এই ঘটনাটা আমাকে নিয়ে। ওকে। আর ঘটনাটা হয়েছিল 2018 সালে 26শে সেপ্টেম্বর। হঠাৎই একটা পেটে যন্ত্রণা ওঠে আমার। তা ওঠার পর ডান দিকে মেনলি অনেকবার হসপিটালে গেছি, এসছি, ফিরিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। তা প্রাইভেটে দেখানোর পর ডাক্তার মানে ঠিক পাচ্ছে না। আমি একটুখানি ফ্যাট ধরনের, যেহেতু পেটে চর্বি থাকার কারণে অ্যাপেন্ডিক্সটা ঠিক বোঝা যাচ্ছিল না। ওই কারণেই আমি এই অ্যাপেন্ডিক্স কারণটা কেন বলছি আমি পরে আসছি ঘটনাটায়, পরে বুঝতে পারবে তোমরা কেন আমি এই সূত্রপাতটা করছি। আমি এই অ্যাপেন্ডিক্স অপারেশন থেকে, অ্যাপেন্ডিক্সের পর মেনলি যেরকম 5 দিনের মাথায় ছুটি দেয়, আমাকে সেলাইটা না কেটে ছুটি দিয়ে দেয় হসপিটাল থেকে। আমি হসপিটালেই ভর্তি হয়েছিলাম। তা যখন আমি বাড়িতে আসি সেলাইটা পাক ধরতে থাকে। যেদিনকে মানে 7 দিনের না 8 দিনের দিন কাটা হবে সেদিনকে সেলাইটা পাক ধরতে থাকে। আর টিচটা তখন সামনেই আমাদের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, তখন আর হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়নি। তো অসহ্য যন্ত্রণা করছিল জায়গাটা। এখানটায় মানে এতটার মতন কাটা ছিল, কাটাটা ওরা ভুল কেটেছিল ওইখানে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যখন টিচটা কাটে তখন ওখানটা দেখে যে একটা সেলাইও জোড়া লাগেনি, সমস্তটাই ওপেন। এরপরে আসে সেকেন্ডারি টিচ, ওটা সেকেন্ডারি টিচ দিতে হয়। এরকম চলতে চলতে আমি ঘটনাটা বলছি, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি কিন্তু এই 4 মাস আমি অনবরত ভুগছি। হঠাৎই আমার
এই সেকেন্ডারি টিচ দেওয়ার এক সপ্তাহের মধ্যে সুস্থ অসুস্থতা এরকম রয়েছে। হঠাৎই একদিন এই বাঁ হাতে আমি জোর পাচ্ছিলাম না। ওকে। বাঁ হাতটা জোর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাবাকে মানে সবসময় পাশে আমার বাবাই থাকে, হাজব্যান্ড যেহেতু কাজে ওই জন্য বাবাই থাকে। তা হাতটা না ঠিক মতন আমি জোর পাচ্ছিলাম না। তো বাবাকে বললাম না এই হাতটা না কিরকম জোর পাচ্ছে না। তো বলছে তোর এটা মনের ভুল, পাটাও জোর পাচ্ছে না, টয়লেটে যাবো ওয়াশরুমে যাবো জোর পাচ্ছি না। তা তখন বলে রাখি আমার মেয়ের বয়স 8 বছর, ও অতটাই বাচ্চা। আর আমি বলে মানে আমি বাপের বাড়িতেই থাকতাম, ওই কারণে মা দিদি পিসি মানে সব জয়েন্ট ফ্যামিলি। আর আমার যেহেতু 3 বোন, মিসদি একটু দূরে থাকতো, কিন্তু আমার বদ্দি আমি বাবার কাছেই বেসিক্যালি থাকি যেহেতু আমাদের ভাই নেই। তা ওই কারণে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, বলো ওকে একটা ইঞ্জেকশান দেবো, যদি হয় এইটা থেকেই ও উঠে দাঁড়াবে, আর যদি না হয় এই সাইডটা কিন্তু পড়ে যাবে। সকালবেলা সবাই বলছে ব্যায়াম করো, একটা স্পঞ্জের মতন বল দিয়েছে, আমি হাতে মরছি, কোনো জোর পাচ্ছে না। পরের দিনই ফুলবাগান শোভানোভা বলে একটা নার্সিংহোম হয়েছে নতুন একদম, ওখানে নিয়ে যাওয়া হলো। পায়ে যেরকম ওরা চিকিৎসা করে মানে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে থাকে, বলে না প্যারালাইজড। হ্যাঁ, কোনো কারণ নেই, কিন্তু সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান হয়, সিটি স্ক্যানের রিপোর্ট পুরো পরিষ্কার, কিচ্ছু নেই। একটা মাথায় ব্লকেজ থাকবে, কোনো কিছু একটা ব্রেন থেকে যেহেতু আসে মেনলি, অ্যাটাকটা যে আসবে কোনো কিছুতে একটা অ্যাটাকটা আসবে, রিপোর্টে তো ধরা পড়বে, কোনো কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক। কী কারণে এটা আমি এবার বলে নিই, 108 বার আমাকে পেট চালান করা হয়। 108 বার পেট চালান করা হয়? হ্যাঁ, ঘুটিয়া শরীফ সেখান থেকে। আর এইটা আমাদের বাড়িটা বলে নিই প্রমোটিং হওয়ার কথা রয়েছে। এই প্রমোটিংয়ের ক্ষেত্রেই মানে আমার রিলেটিভরাই কয়েকজন মিলে যে যারা এসেছিলো তাদের মুখ থেকে ব্যক্ত হয়েছে যে কারা করেছে, কি করেছে না করেছে। তারপরে আবার যেহেতু বয়সটা অল্প, ডাক্তার বললো তাড়াতাড়ি রিকভার করবে। তা আমারই মেজো বোনের রিলেটিভ আমাকে সুস্থ করে, সব কন্টিনিউ ফিজিওথেরাপি চলছে। আর একদিন কিন্তু সেকেন্ডারি টিচটা রয়েছে, আমি আগেও বলছি সেকেন্ডারি টিচ আর প্যারালাইসিসের সাথে আমার ঘটনা যুক্ত আছে, ওই কারণে আমি তোমাকে আগে শরীর খারাপের কথাটা বলে নিলাম। এবার সেপ্টেম্বর থেকে আমি ডিসেম্বরে চলে যাচ্ছি, আমি কিন্তু কন্টিনিউ ভুগছি। সেকেন্ডারি টিচের জায়গাটা কিন্তু আবার পেকে যায় নেক্সট টাইম, মানে প্রথমে অপারেশন, তারপরে সেকেন্ডারি টিচ একদিনের হয়ে ছুটি দিয়ে দেয়, তারপরে প্যারালাইজডের জন্য আমি 15 দিন ভর্তি থাকি, তারপরে আবার কিন্তু হসপিটালাইজড হই। তখন ওই স্টিচটাই প্যারালাইজড অবস্থায় স্টিচটা ছিল, ওটা কাটতে পারেনি ওরা, মানে খারাপও লাগছে, মানে সমস্তটা আমি বিছানায় থাকতাম। বুঝতে পেরেছি, সমস্তটা বিছানায় করতে পারবো, হাঁটতে চলতে তো পারছো না, চলতে পারতাম না, অবশ হয়ে গেছে হাত পা। আর এটা তাও একটু উঠতো, হাতটা একটু উঠতো, পাটা একদমই পাটা কাজ করছিল না, পাটা ব্যায়াম করতো, সমানে ব্যায়াম করাতো। এবার ডিসেম্বরের 15 তারিখ, 18 সালেরই সেপ্টেম্বরে, আমি 26শে সেপ্টেম্বর বললাম, তার থেকে চলে এলাম ডিসেম্বরের 15 তারিখ। এখানে কন্টিনিউ কিন্তু হসপিটাল ঘর। স্টিচটা তখনও রয়েছে, মানে বললাম কি সেকেন্ডারি টিচটাও আমার সাকসেস হয়নি, সেটাও আমার কাটা, মানে পুরো এখানে পেটটা কাটা। এই যে ঘটনা, এই ঘটনার পরপরও কিন্তু আমি যে সুস্থ ছিলাম তা না, আমার তারপরেও কিন্তু 2020 2022-এ বড় অপারেশন হয়েছে। শুনি পরপর শুয়ে রয়েছি। আর আমাদের ঘরে তখন, এখন প্রমোটিং হয়েছে, তখন আমাদের এমনি টালির চাল ছিল, 4 চৌকো ছিল বাড়িটা। তা 4 চৌকো থাকাতে 3টে সাইড থাকতো ভাড়াটিয়া, একটা সাইড আমরা পুরো থাকতাম। যেহেতু আমরা 3 বোন, আমরা ভাড়াটিয়াদের ওয়াশরুমটা ইউজ করতাম না। আর আমাদের বাড়ি ছিল 3টে গেট, আমাদের মেল পার্সোনাল একটা গেট, ভাড়াটিয়াদের একটা, তার পাশে একটা পুকুর পাড়ে। তোমাদের কি এমন বাড়ি যেখানে ভাড়াটিয়ারা দীর্ঘ বছর ধরে রয়েছে, ওদেরকে তোমরা আর উঠাতে পারবে না? প্রমোটিং হওয়ার পরে ওরা ওখানেই তারা ফ্ল্যাট নিয়েছে, ওইখানেই ফ্ল্যাট নিয়েছে। তোমাদের জায়গা কমে গেছে না? ওই কারণে কমেও গেছে। আর এই কারণে আমার মানে বড় বেলেঘাটাতে আমার মা বাড়িতেও কিন্তু তাই, হ্যাঁ, ভাড়াটিয়ারা দীর্ঘ বছর ধরে রয়েছে, ওরা এখন ওই ফ্যামিলির মতো। এমনকি ভাড়াটিয়াদের ঘটনাও আসছে, আমি সবাই আমাকে খুব ভালোবাসে, মানে আমাদের কেউ বলবে না ভাড়াটিয়া বাড়িওয়ালা, আমরা সবাই কিন্তু একভাবেই থাকতাম। তা এরকম পুকুর বাড়ির যে গেটটা, সেই দিকে মানে আমাদের ওয়াশরুমটার দিক থেকে দাঁড়ালে বাঁ সাইড থেকে তুমি পুকুর বাড়ির দিকটা দেখতে পাবে। পুকুর বাড়ির রাস্তায় একটা গলু সরুর মতন, ওখানটা পুরো অন্ধকার, ওখানে কিন্তু একটা ভাড়াটিয়ার ঘর ছিল। মানে ভাড়াটিয়া একজন, সে বলছে যে ওর যে এতবার এরকম হচ্ছে, হসপিটাল ঘর, তোমরা একটা কাজ করো, তোমরা বরং কাউকে দেখাও। তা আমাদের বাড়ির 2-3টে বাড়ির পরে একজন থাকতো, তার বাড়িতে কিন্তু আমি ছোটবেলায় যেতাম, থাকতাম, জানতাম যে সেরকম ছাড়পোক করে, সে এখন একটু বড় ধরনের তান্ত্রিক হয়ে গেছে। তা
সবাই ঠিক করে, মানে আমার জামাইবাড়ি এক বন্ধু বলে তুই বাড়ির পাড়ার লোক তুই ওকে বল না, দেখ না কি হয় জিনিসটা, এতবার একটা মানুষ কেন ভুগতে পারে। তার আগে আরেকটা বলে রাখি, ওই যে বললাম গেটে ওয়াশরুমটা দিকে দাঁড়িয়ে বাঁ দিকে তাকালে কি যেন একটা দেখতাম, একটা অবয়ব দেখতাম, বলতাম না কাউকে, তাই এরকম মনে হতো কেউ দাঁড়িয়ে আছে। এবার আমি যে বললাম বাড়ির এক সাইডে আমাদের পার্সোনাল গেট, মানে গেট থেকে তুমি ঘর পাবে আমাদের, আর ওই ঘরটাই শুধু আমার বাবা, তারপরে কিন্তু আমাদের ঠাকুর ঘর, তারপর এই সাইড দিয়ে ঘর, ডান দিকে ঠাকুর ঘর হওয়ার পরে এই সাইড দিয়ে পুরো 4টে ঘর ছিল আমাদের। আমি থাকতাম লাস্ট প্রান্তের ঘরটায়, অসুস্থতার কারণে ওখানে যেহেতু ওয়াশরুমটা আমার পাশে ছিল, একদম ঘর লাগোয়া একদম ছিল, ওই জন্য ওই সাইডটা থাকতাম। তাহলে আর তার মধ্যে ছিল পাশের বাড়িরও ওয়াশরুম, মানে 3টে ওয়াশরুম এক জায়গায় ছিল, পরপর ছিল পুরো। আমাদের যে বাড়িতে সেখানেও কিন্তু একজন ঝাড়ফুঁক করতো, সে মারা গেছে। তা ভাবলাম যেরকম মানে ছোটবেলায় শুনেছি, মানে আমাদের মানে বাড়িতে মানে বাঁধা রয়েছে, অবয়ব বাঁধা রয়েছে, মানে উনি কাজ করতো কিন্তু ওখানে বেঁধে রাখতেন। হ্যাঁ, এরকম অনেক ঘটনা নিয়ে কাজ করে অনেক তান্ত্রিক হয় না, উনি করতেন এরকম ঝাড়ফুঁক করতেন। তা আমরা তো ওরকম কিছু একটা অত করতাম না, কিন্তু আমি মানে আমার বাবা পার্সোনাল ওয়াশরুম করে দেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু যেতাম, কিন্তু ওই আমাদের ভাড়াটিয়াদের ওয়াশরুমেই যেতাম। তা বাবা মা হ্যাঁ তুই সবসময় যাস, এমনকি আমার প্রেগনেন্সির সময়ও তো কিন্তু আমি ওখানেই যেতাম। তাও তখন কিন্তু সেরকম কিছু মনে হয়নি। ওই ভাড়াটিয়া বললো একটু দেখো না, তারপরে মাও বলছে কীরকম মনটা ডাকছে, একটা মেয়ে, ও ছোট 8 বছরের একটা মেয়ে আছে, এরকম কতদিন একটা মানুষ ভুগতে পারে এইভাবে। তা দেখা হলো, তো সেদিনকে আমি যাবি এরকম আমাকে আমার দিদি বলছে একটু চ না। তার মধ্যে আমার একটা খিটখিটে ভাব চলে এসেছে, যে কন্টিনিউ 4 মাস ধরে ভুগছি, সমানে অ্যান্টিবায়োটিক চলছে, স্যালাইন চলছে, এই দুটো হাত আমার ফুটো হয়ে গেছিলো, মানে আর নিডিল ঢুকছিল না তখন, মানে এখানে আমার নিডিল চ্যালেঞ্জ করা হয়েছিল। তা দিদি বললো যে চ না একবার দেখা যাক কি হয়। আমি তখন মনে মনে ভাবলাম যে এরকম ভয় তো লাগছে আমার। তা ওইখানে যেমন অবয়বের ব্যাপারটা বললাম, তো আমি এখন বাবাকে বলবো, আর আমার বাবা কিন্তু খুব ঠাকুর ভক্ত, সবসময় মানে চণ্ডীপাঠ, হনুমান চালিসা সবসময় মানে মুখস্থ একদম। আর এই জিনিসটা বলে রাখি, আমার জিনিসটা কিন্তু আমার উপর হয়নি, হয়েছিল আমার দিদির ওপর, যেহেতু আমার রাস্তা হালকা ছিল না, আমার উপর অ্যাটাকটা চলে এসছে। আমি যেহেতু কন্টিনিউ মানে শ্বশুরবাড়ি থেকে 5 মিনিটের রাস্তা বাড়ি ঘর করতাম, ঘরটায় বাবা শুয়েছিল, একদিন একটা কালো হাত, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন বলতে গিয়ে, গায়ে কালো হাত, মানে পুরো বাবা বলছে আমার এখানটা না কে একটা টিপতে আসছিল, বাবা একটা কালো হাত মানে লোম হাতটার মধ্যে। আমি দেখেছি, আমি কিন্তু বাবাকে প্রকাশ করিনি। আর বলে রাখি, এই যে ঘটনাটা এখন আমি বলবো, এই ঘটনাটা মানে 1 সপ্তাহ আমার কোনো জ্ঞান ছিল না। আচ্ছা, আমি আমার মধ্যে ছিলাম না, পুরো ঘটনাটাই আমার বাড়ির লোকের থেকে শোনা। ওরকম বললো যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো আমি গেলাম। আমি বলছিলাম না যাব না, বললাম তাহলে দেখা যায়। বাবা কালো হাত দেখার পর কি বললেন? বাবা কালো হাত যে দেখলো, কেউ কিছু প্রকাশ হয়নি। পরের দিনকে বলা হচ্ছে এরকম শুনছি আমি, এরকম এই হয়েছে। বাবা বলছে তার মধ্যে ভাড়াটিয়াটা এসছে, আগে বাবার কিন্তু কালো হাতটা আগে দেখেছে, তারপর ভাড়াটিয়া বলেছে। ভাড়াটিয়া বলছে, তখন বাবা বলছে আমি ঠাকুর নাম করি এরকম। পরে কিন্তু ওই যেই কাকুটার কথা বললাম, 2-3টে বাড়ির পর থাকে, ছোটোবেলায় যেতাম, সে পরে বলছে এরকম। তখন বাবা তখন প্রকাশ করেছে, তার আগে কিন্তু কেউ কাউকে প্রকাশ করেনি, বাবা কি দেখেছে আমি কি দেখেছি। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার যে বাবা একটা কালো হাত দেখেছেন, এবং দেখার পরেও সেটা নিয়ে তখন উনি কিছু বলেননি। তুমিও যা দেখেছো তুমিও তখনও কিছু বলনি, ভাড়াটিয়ারাও যা জানে তারাও তখন কিছু বলেনি। ভাড়াটিয়ারা কিছু জানে না, ভাড়াটিয়ারা বলছে মানে এরকম কেন ভুগছে। ভাড়াটিয়ারা বলছে যে তোমাদের যখন এরকম সমস্যা চলছে, তোমার শরীর এতদিন ধরে খারাপ, তোমরা এত ডাক্তার করলে এবার একটু যাও ওই লোকটার কাছে যে তন্ত্রমন্ত্র করে এখানে বা ঝাড়ফুঁক করে, কি প্রবলেম। ওকে ফাইন, এত অবধি একদম ক্লিয়ার আমাদের কাছে। তারপর কি হলো? তুমি গেলে এবার সেই লোকটার কাছে? গেলাম, তা যাওয়ার সময় শুক্রবার ছিল। হ্যাঁ, আমি হসপিটাল থেকে আসি হচ্ছে বললাম 15 তারিখ, আর আমি গেছি হচ্ছে শুক্রবার, মানে হচ্ছে 15, 16, 17 তারিখ। এই 17 তারিখ রাত্রির থেকে আমার 1 সপ্তাহ কিন্তু কোনো জ্ঞান ছিল না। ওইখানে যাওয়ার পর থেকে ওখানে গেলে কি মানে ওখানে গেলাম, যাওয়ার পরেও জ্ঞান ছিল, রাত্রির 12টার পর থেকে জ্ঞান ছিল। যাওয়ার পর কি হলো? যাওয়ার পর আমি গেছি, ওখানে হেঁটেই গেছি, কিন্তু তখন কিন্তু আমি নর্মাল আস্তে আস্তে হাঁটতে পারি। অটো করে, মানে তুমি যেরকম বললে জোড়া মন্দির, ওটা কলিমুদ্দিন, তুমি নিশ্চয়ই চেনো কলিমুদ্দিন, ওখানটা
কলিমুদ্দিন ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আগে একটা জায়গা স্কিপ করে গেছি। বলছে তখন কাকুকে যখন ফোন করা হয়েছে পাড়ার লোকের মানে একজনের নাম্বার দিয়ে মানে মোবাইল থেকে, বলছে এরকম আমার নাম বলেছে, তো আমার ডাক নাম হচ্ছে পুটু বলেছে। তখন বলছে ওকে তাড়াতাড়ি এনে, ওর বিশাল রকমের ক্ষতি হয়ে গেছে, তোরা এতদিন কি করছিলিস। তখনও কিন্তু আমি সেরকম কিছু দেখিনি। আমি বললাম ওই ওই ওয়াশরুমে যাওয়ার সময় ওই অসুস্থতার মধ্যে ওই ওখানেই দেখেছি। দেখার পরে এবার যখন গেছি তো আমার একটা হাতে কড়ি দিয়েছে, একটা হাতে একটা রুদ্রাক্ষ না একটা মাদুলি কি একটা দিয়েছে, আমার ঠিক মনে পড়ছে না। তা আমাকে বলছে তো এটা কিন্তু শক্ত করে ধরবি। আমি তখন বলছি আমার কিন্তু বাঁ হাতে জোর নেই, আমি কিন্তু ঠিক মতন ধরতে পারবো না। বলছে পারবি পারবি সব পারবি, তুই ধর। তো ধরলাম। বলছে এবার চোখটা বন্ধ কর। বাবু হয়ে বসেছি, সামনে মা কালীর মূর্তি ওনার, আর মাথা সব বসে রয়েছে সব। হাতটা নিয়েছে আর গিয়েছিল হচ্ছে আমার বাবা আর দিদি। হাতটা মুঠো করে বসে চোখটা বন্ধ করেছে। বলছে কী দেখতে পাচ্ছিস বল। আমি তখন বলছি অনেক মানুষ দেখছি, চোখ বন্ধ করে বলছি যে অনেক মানুষ দেখছি, আমি কিন্তু কারোর মুখ দেখতে পাচ্ছি না। আর শুনতে পাচ্ছি, খুব শুনতে পাচ্ছি যে তুই কী করতে চাইছিস, মরবি না আমরা তোকে মারবো। বলে আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আর গেছিলাম আমি সন্ধ্যে 6টার সময়। তখন আমাকে মুখে হয়তো গঙ্গা জল বা কিছু একটা দিয়েছে, আমি উঠেছি। বলছি কি রে তুই কী, তোর নাম কি? তো আমি বললাম, বলছি তুই ঠিক আছিস? যে হ্যাঁ। তো বাবাকে বলেছিল যে আজকে রাত্রির বেলা হয়তো কিছু হতেও পারে, নয় কিছু নাও হতে পারে, আর কিছু হওয়াটা স্বাভাবিক। তুমি কিছু দেখেছিলে? তখন আমার মাথায় হাত রাখলো, দেখো তুই কি কিছু কোনো সময় দেখেছিস? আমি বলছি হ্যাঁ এরকম দেখেছি গলির সামনেটা। তা আমার বাবাকে বলো তোমার হাতটা দাও। ওনার কি মন গেল, আমার বাবাকেও কিন্তু বলো তোমার হাতটা দাও। বাবা যখন হাতটা, আমার মাথায় ওনার একটা হাত, আমার বাবার হাতে একটা হাত, বলো তুমিও তো দেখেছো। তখন আমার বলছে হ্যাঁ। বলছে তাহলে আমাকে আগে বলোনি কেন? বাবা বলছে আমি বিশ্বাস করিনি, ঠাকুরের হয়তো মানুষের ভুল ঘুমের ঘরে হতেই পারে। তা বলছে যাও, যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে তুমি কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে। তা ফোন, আর ওখানে কিন্তু ওনার অনেকগুলো শিষ্য ছিল, বন্ধু কি শিষ্য আমি জানি না, অনেকজন কিন্তু ছিল। মানে হচ্ছে দুটো কাকা ছিল, আর ওনাকে আমি প্রথমে বলে রাখি কাকা বলেই আমি ওনাকে ডাকি। তা উনি তখন আমাকে বাড়ি পাঠিয়ে দিল। বাড়ি পাঠিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে, আর তার আগে বলে রাখি বাবা সবসময় ঠাকুর নাম করতো। আমি কিন্তু ওনার আগে যাওয়ার ওখানে আমি খালি বলতাম ভালো লাগছে না, তুমি যাও তো ঘরের এখান থেকে, তুমি এখানে এসছো কেন? কিন্তু ওষুধ মেডিসিন দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কখন কি ভুলে যেতাম, বুঝতে পারতাম না, মাথা কাজ করতো না। সবসময় একটা মনে হতো যে শরীরের মধ্যে কি একটা ভারী লাগছে, কেন এরকম হচ্ছে, আমার কি এই পাশ, আমি কি কোনোদিনও সুস্থ হতে পারবো না, একটা প্যানিক, হ্যাঁ প্যানিক। আর এখনো অবধি সেই, এখনো অবধি কোনো কিছু নিয়ে খুব টেনশন হয়, কোনো কিছু নেই, ছোট ছোট জিনিস বেশি প্যানিক করো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখানে আসবো তার কত, তুমি তো এখানে এসেও টেনশন করছিলাম। বললাম ওই যে মহাপ্রভুকে দেখলাম তোমার ঘরেতে, দেখে আমার অনেকটা রিলিফ হলো। তারপরে ও আসতো আমাকে পড়াশোনা দেখতে, আমার মেয়ে আসতো, তখন মেয়েকে বলতাম পড়া হয়েছে, এবার এই হাতে তো ঠিক মতন বইটা যে ধরবো, শুয়ে থাকতাম, বইটা ধরবো, এই হাতে জোর পেতাম না। এবার বাচ্চা মানুষ খিটখিট করলে ও তো ইয়ে হবে, এই যা তুই চলে যা, ভালো লাগছে না। শ্বশুর বাড়ি থেকে লোক আসতো, মামার বাড়ি থেকে লোক আসতো, কিছুই ভালো লাগতো না, খালি মানে যাও তো। আর এরকম আমি বলে রাখি, মানে চাদরটাকে র্যাপ করে নিয়ে শুয়ে থাকতাম, মানে আমার অন্ধকার জায়গা খুব ভালো লাগতো। আর তার আগে বলে রাখি আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, আমার চেহারা দেখে বুঝতে পারছি আমি খেতে ভালোবাসি। আমি কিন্তু এই এক সপ্তাহে কিছু খাইনি। ওই ওখান থেকে আসার পর সিগারেট খেতাম আর ড্রিঙ্ক করতাম। এমনি সময় তুমি এটা খাও না? না, আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? মানে এমনি নর্মাল টাইমে তুমি স্মোক করো না, ড্রিঙ্কও করো না, কিন্তু ওই 7টা দিন তুমি স্মোক করেছো আর ড্রিঙ্ক করেছো। 7টা দিন কিন্তু আমি কিছু খাইনি। এরকম কেস আমি প্রথমবার শুনলাম। এতদিন ধরে পডকাস্ট করছি, 7টা দিন কিন্তু কিছু খাইনি আমি। আর রিয়েলি বলছি, এটা আমার সাথে ঘটে যাওয়া। তুমি বলো, তারপর তুমি এলে কাকার বাড়ি থেকে ফিরে এলে? না, কাকার বাড়ি থেকে ওখান থেকে ফিরে এলাম। তারপর কি হলো? শুক্রবার টাইমলি খেয়েছি। কাকা বলেছে যে এই রাতে কিছু একটা হতে পারে, আমার নাও হতে পারে, কদিন পরও হতে পারে, 3টে কথা হবে, কিছু একটা হবে। ঠিক আছে, হওয়ার পরে আমাকে গায়ে সমানে কাটা দিয়ে যাচ্ছে কথা। হ্যাঁ, আমিও তোমার ঘটনাটা শুনে অ্যাকচুয়ালি আমিও খুব ঢুকে গেছি ঘটনাটার মধ্যে। এবার হলো তারপর চেনা জায়গার ঘটনা তো একদম আরো বেশি। তুমি নিশ্চয়ই রাজা রাজেন্দ্রনাথ মিত্রেরটা জানো, রাজবাগান কত, আমাদের বাড়ি হচ্ছে জেলেপাড়া শীতলা মন্দির।
ওই চান জল দিয়েছে, না খাবো না, ছুঁড়ে ফেলে দিয়েছি সেই রাতে? সেই রাতেই। আমার ওরা কিন্তু কাকা কিন্তু বলেছিল এরকম মা শেতলার মন্দির, আমার জেলেপাড়ায় শেতলা মন্দির নাম করা, বলছে তুমি কিন্তু ওখান থেকে চান জল এনে ওকে কিন্তু এক্ষুনি খাইয়ে দাও বাড়ি থেকে। খাবো না না অর্থে না, খাবো না, ছুঁড়ে ফেলে দিয়েছি। তখন কিন্তু আমার মধ্যে কি কাজ করছিল আমি জানি না, মানে খুব রুডলি ব্যবহার করছিলাম। আমাকে যেহেতু অসুস্থ ছিলাম আমাকে তাড়াতাড়ি খাইয়ে দিত, তারপরে টাইমলি ওষুধ মেডিসিনগুলো দিতে দিতে 12:15 বাবা এসছে, কি পাঠ করতে করতে এলো, কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করতে করতে এলো। মুখটা এরকম র্যাপ করে শুয়েছিলাম, বললাম না, বাবা আমাকে ডেকেছে, মানে কোণের ঘরটার কথা বলছি, ডেকেছে, মুখ খুলে নাকি আমি বলেছি, তখন থেকে আমি বলছি আমার কিন্তু জ্ঞানটা চলে গেছে, রাত্রির 12:15। মুখের তখন থেকে যে ঘটনাটা বলবো পুরোটাই আমার শোনা কথা, তুমি আর তোমার মধ্যে নেই। মুখটা খুলেছি নাকি ঠাসে এক চর বাবাকে। বাবা না চমকে গিয়ে না গ্লাস ফ্লাস ফেলে দিয়েছে হাত থেকে। আর আমাদের বড় ঘরটা বললাম ঠাকুর ঘরের পাশে, মেনলি এন্ট্রান্স থেকে আমাদের বড় ঘর ছিল, ওই ঘরটা সবাই খাওয়া দাওয়া সবাই করতো বসতো, ওই ঘরটায় আমার মেয়ে জামাইবাবু মানে যত লোক ছিল ঘরের পরিবারের লোকজন ওইখানে। পিসি টাইমলি খেয়ে শুয়ে পরে অফিস যাবে বলে, বা ওখান থেকে ওই ঘর থেকে সবাই ছুটে এসছে, এসব কী হয়েছে। আর তার মধ্যে আর একটা কথা বলে রাখি, কাকা কিন্তু বলেছিল একটা মাদুলি দেবো, ওই মাদুলিটা ওর গলায় পরিয়ে দেবে, আর তোমরা যে কজন পারছে নাচো ঘরেতে সবাই কিন্তু পড়বে। আমার হাজব্যান্ড যায়নি আমি বলেই দিলাম, ওকে দিয়েছিল আমার হাজব্যান্ডকে মাদুলিটা পড়তে আমার বাবা, ও পকেটে রেখে বাড়ি চলে গেছে। এবার যখন এই ঘটনা হয়েছে তখন তো লোক ডাকতে হবে, এবার বলে চটটা তো মেরেছি, মেরে আমাকে যখন বিছানা থেকে খুলেছে মুখটা মানে বলছে মানে কেউ মনে হচ্ছে কাটা কেটে দিয়েছে পেটটা, কাটা ছাগলের মতন, ছটপট 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 করছিস, খালি বলছে ছেড়ে দাও। ততক্ষণ আমার জামাইবাবু, এবার একা একটা লোক কী করে আমাকে ধরবে, এত বড় চেহারা হলো, তখন কিন্তু পেটটা কাটা। আমাকে বাবা বলছে নাকি যে তুই ওরকম করিস না, তোর পেটটা কিন্তু কাটা আছে, তোর পেটে কিন্তু এখনও সেলাইটা কিন্তু এখনও কিন্তু সুস্থ হয়নি। কে কার কথা শোনে, তার মধ্যেই তো আমি নেই, আমার মধ্যেই তো নেই। সঙ্গে সঙ্গে ওই ভাড়াটিয়া দুখানা ভাই আসে, আমার হাজব্যান্ডকে ফোন করা হয়, হাজব্যান্ডও আসে, দুজন, কাকার ছেলে আসে আর হাজব্যান্ড, 4 জন, যে এই ঘটনা হয়েছে পুটুর, তুই এক্ষুনি চলে আয়। ওরকম ছটপট করছি, বলছে ওখান থেকে আমাকে চ্যান্দোলা করে তুলে এনে বড় ঘরটার মধ্যে আনা হয়েছে। তার মধ্যে কিন্তু কাকাকেও ফোন করা হয়েছে, কাকা 2 জনকে নিয়ে মোট 4 জন, কাকাকে নিয়ে আরও 3 জন বাইকে করে চলে এসছে। এসে আমাকে যখন শুয়েছে বলছে এক্ষুনি শূকরের মাংস লাগবে আর একটা শিকড় আনতে হবে। তখন বাজে রাত্রি 12:15 ঘটনা শুরু, 12টা 5-10 এরকম হবে, টাইম ঠিক আমি বলতে পারবো না। হাজব্যান্ড এসছে, বলছে সবাই তোমার মাদুলি পড়েছে তো, তখন বলছে হ্যাঁ। তখন আমার হাজব্যান্ড এসে যখন আমাকে ধরতে যাবে বলছে কী রে, তোকে যেটা দিয়েছি তুই সেটা পরেছিস? বলছে না, আর যেই প্যান্টটা পরে গেছিলো সেই প্যান্টটা পরে গেছে, পকেটে কিন্তু সাঁটানো ছিল। বলছে যে না, বলছে এক্ষুনি পর, এতগুলো কার কখন কোন অ্যাটাক হবে আমি কিন্তু জানি না, কাকা বলছে। হ্যাঁ, দেখো বড় ঘরটা সঙ্গে সঙ্গে ফাঁকা করে দিয়েছে, কম্বল টম্বল দিয়ে সরিয়ে দিয়েছে আমাকে, দিয়ে বলছে জামা কাপড় জল দিয়ে কীরকমভাবে মানে কাপড়টা চেপি এইভাবে, বলছে পুরো শরীরটা এইভাবে নিংড়াচ্ছে। কে? আমি। নিজের শরীরটা, আমার শরীরটা ওই যে বললো যে 2টো জিনিস আমার এক্ষুনি লাগবে, তখনও কিন্তু আনতে গেছে, তার মধ্যে তো যা মন্ত্র পড়ার জল দেওয়া দিচ্ছে, ওই দেওয়ার সঙ্গে সঙ্গে এই নিগড়াচ্ছে শরীর, পুরোটা প্যাচকে। আমার মেয়ে, পিসি, আমার দিদির মানে তোমার গোটা বডিটা প্যাচ খাচ্ছে, পুরো জামা কাপড় আমরা কেমন করে নিই এরভাবে, তো এইভাবে। সেটা আমার পক্ষে করা কি সম্ভব ছিল তখন? আমার একদিকে কাটা, একদিকে প্যারালাইজড। পিসি 2টো বাচ্চা ছিল, আমার দিদি ওই ঠকঠক করে কাঁপছি, বড় ঘর থেকে পাশে ঘরে সবাই চলে গেছে। স্বাভাবিক ওরকম। এবার শূকরের মাংস আর ওই শিকড়টার নাম হচ্ছে গুয়ে বাবলা শিকড়, ওটার মধ্যে জল পড়লে বিচ্ছিরি গন্ধ ছাড়ে। 108 বার যেটা আমি বলেছিলাম, এই যে 108 বার যে আসছে এর মধ্যে কিন্তু 2-3 বার অ্যাটাক হয়েছে, ততক্ষণে কিন্তু ওই কাকা ওই মন্ত্রের দ্বারাই কিন্তু চাপিয়ে রেখেছে, একজন যাচ্ছে একজন আসছে, একজন যাচ্ছে একজন আসছে। এর মধ্যে বলে রাখি কিছু ভালোও রয়েছে, কিছু খারাপও রয়েছে, অবয়বের মধ্যেও কিন্তু কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। দিয়ে
এরকম নিগানোর পর যখন ওই মাংস আর শিকড়টা আনে, আমার মানে এরকম মানে কপালে ঠেকিয়েছে দুটো জিনিস আনার পর, বলছে যে বিকট বিকট মানে আওয়াজ মুখ থেকে। তখন কিন্তু আমি মুখ থেকে কোনো কথা বলিনি, ততক্ষণ মানে ওরকম একটার পর একটা অ্যাটাক হচ্ছে মুখে কোনো, যখন এটা মা তোমার বিকট আওয়াজ, বলে তুই কী করে একে বাঁচাবি আমি দেখব। এবার মুখ থেকে কথা বেরাচ্ছে। এবার তখন কাকা বলছে যে বাঁচাস তো পরে, তুই কে? আমার মুখ থেকে তখন বলাচ্ছে তুই কে? বলছে আমি তো বলবো না আমি কে। তুই কোথা থেকে এসছিস তাও বলবো না কে। বলছে তুই কি যাবি? বলছে না। ফার্স্টে মানে থার্ডবারের যে এসেছিলো সেটাকে প্রচুর মানে বিরক্ত করেছে। লাস্টে আঁশবটি আছে, বলছে এক্ষুনি আঁশবটি নিয়ে আসো। মানে বলছে জ্যান্ত মাছ মানে যদি ঘরে কাঁচা মাছ থাকে তুমি আমাদের এক্ষুনি দাও, কাকা বলছে মাকে। মানে কাঁচা মাছ কেটে বলছে মুখে দিয়েছে। বলছে তখন বলছে যে তুই কি এটা এটা পেয়ে শান্তি? বলছে না এরকম। তুই বলবি কি তাহলে তুই কে? বলছে আমার গোটা শরীরটা। তারপরে ওই কাঁচা মাছটা যখন দিয়েছে তখন নাকি ও চলে গেছে। এবার তারপরে বলছে নাকি মানে আমি নাকি বলছি আমার গোটা শরীরটা জ্বলে যাচ্ছে। তখন বানটা মেরেছে, জ্বালা বান লঙ্কার মতো আমার জ্বলে যাচ্ছে, মানে বিকট চিৎকার করে। তখন থেকে চিৎকার মুখ থেকে আওয়াজ শুরু হয়েছে, জ্বলে যাচ্ছে। এই করতে করতে 3টে, তখন কিন্তু এরকম কন্টিনিউ হয়ে যাচ্ছে, একটার পর একটা মন্ত্র চালাচ্ছে। তারপর চক দিয়ে গোটা ঘরে ওং লেখা হয়ে গেছে, বক্সে নাকি হনুমান চালিসা চালানো হচ্ছে, বাবা হনুমান চালিসা পড়ছে। কাকার সাথে যারা এসে তারাও কিন্তু চণ্ডীপাঠ করছে। ওইটা হচ্ছে শুক্রবারে রাত্রি 12টা থেকে শনিবার কিন্তু পড়ে গেছে। তখন রাত্রি 3টে বাজে একজন এসছে, সেই সব বলেছে কে করেছে, কোথা থেকে এসছে, সমস্ত কিছু। আর রিলেটিভদের মধ্যেই করেছে, ওই বাড়ি নিয়েই করেছে, প্রমোটিংয়ের ব্যাপারটা নিয়েই করেছে। করতে গেছিল আমার বড় বোনকে, হয়ে গেছে আমার। কাকা বলছে আজকে রাত্রিবেলা মানে সবাই জাগা। আর ওই যে 4-6জন আসছে, তোমাকে বলে রাখি ওই যে রাসবাগানের মেন রোড, রাজা রাঞ্জুদুলার মিত্র রোড, আমাদের জেলেপাড়া শীতলা মন্দির থেকে কিন্তু চওড়া রাস্তা। কোনোরকমভাবে বলছে ওকে চ্যান্দেলা করে মন্দিরে নিয়ে চলো। মন্দিরে কিন্তু আমি ঢুকিনি, মানে হাওয়ার থেকে জোর দৌড়ে কিন্তু আমি গিয়ে পড়েছি হচ্ছে রাসবাগানে খানিকটা আগে। মানে পড়েছি মানে সপাটে পড়েছি, নিজেই দৌড়েছি মানে ওদের থেকে ছেড়ে, মানে হাওয়ার থেকে মন্দিরে যাবে না বলে। মন্দিরে যাব না, ওই 4-5 জন যে আমাকে ধরেছে সবার থেকে ছেড়ে দিয়ে। সবাই কিন্তু ইয়াং ছেলে, সবারই চেহারা ভালো। মানে বললাম তো আমার 2 ভাড়াটিয়া ভাই, আমার কাকার ছেলে, আমার হাজবেন্ড আর ওই 2 বন্ধু। মন্দির থেকে সব আর আমার যে ঘটনাগুলো সব দোতলায় আমাদের বাড়ির পাড়ায় ওখানে একটা ফার্স্ট বিল্ডিং হয়েছিল, সেখান থেকে কিন্তু দেখছে লোকজন, মানে একজনই দেখেছেন। তখন রাত্রি 12টা, শীতকালের রাত, তখন শীতের রাত একটু ঠান্ডাও পড়েছিল সেই বছর। হ্যাঁ মানে গভীর রাতের কথা বলছি কিন্তু আমি, 3টের মতো। ফার্স্টে যে তখন ওই যে দৌড়ে পালালো, তখন আবার ধরে নেওয়া আসা হলো। এবার পরপর মুদিখানার দোকান, একটা পানের শপ রয়েছে, তাই সেই চাতালে আমাকে সই দেওয়া হয়েছে। সেখানেও অ্যাটাক হয়েছে। সেখানে অ্যাটাক হতে একজন এসেছিল, সে হচ্ছে মানে একটা ইয়াং ছেলে, মানে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সে বলছে কি নিয়ে যাবি? কাকা বলছে মানে এবার নিয়ে যাওয়ার ঘটনা হচ্ছে, কি নিয়ে যাবি? কেন ওরা চলে যাওয়ার সময় একটা জিনিস নিয়ে যায়, সেইটা মানে তোমাকে ওটা প্রমাণ যে ও চলে যাচ্ছে। একটা থালা, ওই থালার ছবিটাও আমি তোমাদের পাঠিয়েছি, কাঁসার থালা, এরকম বাঁকানো রয়েছে একটু হ্যান্ডেলটা। ওই কাঁসার থালা নিয়ে মানে 2 জন বাইকে, কাকা বলেছে কিন্তু ও কিন্তু বিশাল রকমের জোর দৌড়াবে, স্টার্ট মানে বাইক স্টার্ট দিয়ে রয়েছে যে আমি বেরালে কিন্তু ও আমার সাথে যাবে। কেন মানে রাস্তা, মেন রাস্তা, কখন গাড়ি চলে আসবে, এই দিক দিয়েও আসতে পারে, আলোছয়ের মুখ দিয়েও আসতে পারে, ফুলবাগানের মুখ থেকেও আসতে পারে। আর ওই যে ভদ্রমহিলা বললাম দেখছে, ওটা ওরকম একটা পিস মানে পাড়ারই একটা প্রতিবেশী, ওই যে হাওয়ার থেকে জোর দৌড়, পরে আমাকে ঘটনা সব বলেছে, হাওয়ার থেকে জোর দৌড়াচ্ছি, চলে গেলাম। হয়ে গেল সেই রাত্রের ঘটনা। আর কাকা সেদিনকে বলে গেল আজকে কিন্তু ওকে শনিবার পড়ে যাচ্ছে, এই দিনটা পুরো কিন্তু আমি ওকে আমার ঘরেই রাখবো, আমার মানে কলিমুদ্দিনের ওখানেই রাখবো। রাখার সঙ্গে তার মধ্যে আমাকে যজ্ঞ করতে হবে। তা যজ্ঞটা হবে শনিবারে, তো শনিবার সন্ধেবেলা। তো আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে অটোয় করে তোলা হয়েছে। আর 4-5 জন ঘিরে ধরেছে,
বলছে অটোটা যে উঠেছি, অটোটা হাফ উল্টে যাচ্ছে। আমি কিন্তু অটোয় একা, আমাকে তো সবাই মিলে ধরে থাকতে পারে না, একমাত্র আমার হাজব্যান্ড, ও শুধু আমাকে চেপে ধরে রেখে দিয়েছে। আমাকে কাকাকে বলেছে তুই কিন্তু ওকে ছাড়বি না, আমাকে সবাইকে ওকে ধরতে পারি না, তুই কিন্তু ধরবি। সেদিন রাত্রে কিন্তু ওই 108 বার অ্যাটাকটা হলো, জ্বালাবান হলো, তার মধ্যে কিন্তু আমার কোনো জ্ঞান নেই, তার মধ্যেও শরীরে একজন রয়ে গেছে। ওই যে নিয়ে যাওয়া হলো, ওই যে বললাম ফাঁস লাগিয়ে রয়েছে, সে কিন্তু রয়েছে। হ্যাঁ, সে কিন্তু নিয়ে যাওয়ার জন্য রয়েছে, ফাঁস লাগে সে ওই ছালা নিয়ে চলে গেছে। তারপরেও একজন এসছে, সে শরীরের মধ্যে রয়েছে, সেও কিন্তু একজন ভালোও ছিল, নিয়ে গেছে, এসছে। তারপরে কাকার ওখানে নিয়ে যাওয়া হয়েছে যজ্ঞতে। তো যজ্ঞতে যখন বসানো হয়েছে সন্ধ্যে 6টার সময়, তখন মানে ওইখানে কাকা ও মানে যাই আমার শরীরে ছিল, মানে তো সে নাকি বলছে এই মানে তাকে বলছে তুই কতবার একে মানে বাঁচাবি, যতবার তুই যজ্ঞে বসাবি ছাড়াবি ওর ওপর কিন্তু আসতেই থাকবে। ওরা কিন্তু অনেকবার চালান করেছে, 108 বার, কিন্তু 108 বার তখন না, ওই সেদিনে সারাদিনের মধ্যে বলছে যতবার ছাড়বি ততবার আসবে। তো কাকা বলে ঠিক আছে আমিও দেখে নিচ্ছি। তো যজ্ঞের সময় হাজব্যান্ড গেছে, দিদি গেছে, আমার বাবা করো তোমাকে যেই জিনিসগুলো না মানে বলে এনে দেবো, তুমি বলবো তুমি সেগুলো শুধু এনে দেবে। তো আনা হয়েছে। কাকার বাড়িতে একটা পাতকুয়া ছিল, পাতকুয়ার ওপর নাকি উঠে যাওয়ার মানে মানে এতটা উঁচু পাতকুয়ার পার, উঠে লাভ দেওয়ার জন্য এরকম করছিলাম। লাস্ট কাকার যজ্ঞর ওখানে একজন এসছিল, সে মানে বলে দিয়েছে যে কিভাবে কি করলে মানে বাঁচানো যাবে। ওকে, শনিবার দিনকে যখন 6টায় যজ্ঞ হয়, বলে এখানের কাজ না, একে তারাপীঠ নিয়ে যেতে হবে। তারাপীঠের দুখানা কাজ করতে হবে, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। খারাপ কাজটা কোথায় হবে না, তারাপীঠের শ্মশানে চিতার ওপর বসে। শনিবার সারাদিন থেকে রোববার দিনকে বাড়িতে নিয়ে আসা হলো। এবার যজ্ঞের মধ্যে বসে ওই যে কথাটা বলেছে, তখন ঘটনাটা বলে রাখি, মানে কাকা আমার শরীরে একজনকে প্রবেশ করিয়েছিলেন, সেটা কিন্তু আমার বাড়ির লোক কেউ জানতো না। সে এই 1 সপ্তাহ আমাকে দেখবে, তোমায় বাঁচাবে আমাকে। তার মধ্যেও কাকা নাকি আমার যে রিলেটিভরা, আমার শরীরে নাকি আমার রিলেটিভরাও এসেছিল, যারা মারা গেছে। আমার এক মামা, আমার দাদু, যারা এক পিসি, বলছে কিভাবে আমার বাড়ির লোক বুঝতে পেরেছে তার আমার শরীরে এসছে। বলছে এবার প্রবেশ যে করিয়েছে সে কিন্তু সবসময় আমার সাথে মানে থাকবে, কিন্তু খুব মানে মানে সে একটা বাচ্চা ছেলে, আমাকে মানে ওই কাকা বলেছিল একটা বাচ্চা, মানে 10 থেকে 12 বছরের বাচ্চা, তাকে মানে জাগিয়েছে। যেহেতু কাকা বাঙালি, ছেলেরা বাচ্চারা ছিল মুসলিম, সেটা কিন্তু বাড়ির লোক কেউ জানতো না আমার শরীরে কে রয়েছে না রয়েছে। আর তখনই বলে রাখি আমার খাওয়া বন্ধ, কিছু খাওয়ানো যাচ্ছে না। আমি নাকি বলেছি তুই যা ওটা নিয়ে আয়, ওটাই খাবো আমি, সিগারেটের হ্যাঁ ওটা নিয়ে ওটা খাবো। সবাই শুনে অবাক। তা ওই যে কাকা বলছি কাকার কথা, তা কাকাকে ফোন করে, বলছে ওর কিছু হবে না, ও যেরকম থাকবে সেরকমই থাকবে, তোমরা শুধু নজরে রাখবে। আর এই 1 সপ্তাহ আমার হাজব্যান্ড কোনো কাজে যায়নি, আমার সঙ্গেই ছিল। আর ওই যে 10-12 বছরের বাচ্চাটা সবসময় কিন্তু আমার সঙ্গে ছিল, কিন্তু ওরও একটা সময় ফেলিওর হয়ে গেছিলো। ও একটা সময় বলছিল যে আমি আর পারছি না, আমাকে এবার ছাড়ো। সোমবার বলছে যে সন্ধ্যে 6টা বাজে বিশাল জোর চিৎকার করে নাকি নামাজ পড়ছি, যেমনভাবে নামাজ পড়ে ঠিক সেইভাবে পা গুটিয়ে নামাজ পড়ছি। হলো এবার এতদিন মনে করো ঘটনা হচ্ছে, হসপিটাল ঘর হয়েছে, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। এই যে জিনিসগুলো যে আসবে, তারাপীঠ একটা যাওয়ার খরচা, আমাকে ট্রেনে করে নিয়ে যাওয়া যাবে না, আমি যাবোটা কীভাবে, টাকাটা আসবে কোথা থেকে? আমার বাবা নাকি এই চিন্তা করছে মনের মধ্যে, আর আমি নাকি তখন নামাজ পড়ছি, আমার হাজব্যান্ডও ছিল তখন। কাকাকে সমানের কাকার সাথে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে ফোনে। কাকা বলছে যা করছে করুক, আমি তো বলছি আমি রয়েছি। আর আমি তোমাকে যে কথাটা বলেছি তারাপীঠ নিয়ে যাবো শুক্রবার রাত্রে, 1 শুক্রবার অ্যাটাক হয়েছে, 1 শুক্রবার রাত্রেও তারাপীঠ নিয়ে যাওয়া হলো 17 জন না 18 জন যাওয়া হয়েছিল। মানে অনেকে ট্রেনে করে গেছে, আর আমাকে মেনলি টাটা সুমো করে কয়েকজন মিলে, কাকা আমার সঙ্গেই ছিল। তো ওইরকমভাবে 1 সপ্তাহ যাচ্ছে, কিন্তু একটার পর একটা ঘটনা বলছি। এই মানে নামাজ পড়ার ঘটনা, একদিন ওই সিগারেট, তুমি একটা জ্বলন্ত সিগারেট দাঁড় করিয়ে রাখলে আপনি আস্তে আস্তে জ্বলতে নিববে তো। বলছে
যে যখন আমার সামনে দিয়েছে, আমি কিন্তু নিজে খেয়েছি তো, আর কাকা যখন যজ্ঞের সময় আমাকে দিয়েছিল শনিবারের কথাটা আমি স্কিপ করে গেছি, তখন নাকি কেউ নাকি বসে বসে ওটা টানছে। আমার দিদিরা বলছে যে মনে হচ্ছে কেউ যেন মানে টেনে যে নেভাচ্ছে ওটা মনে হচ্ছে। তা তখন অত বুঝতে পারিনি যে যজ্ঞের সময় এরকম মানে তন্ত্র সাধনায় কী রয়েছে আমরা তো কিছু জানি না। মঙ্গলবার দিনকে নাকি এক সময় আমার এক পিসি মারা গেছিলো ক্যান্সারে, আর আমার ছোটো পিসিকে সে খুব ভালোবাসতো। আমি নাকি তার গলা করে আমার পিসিকে ডাকছি। পিসিকে ডাকার পরে একসময় এসে আমার মামা যে এসছে, মা তখন হাওয়া করে কাঁদছে যে কি হচ্ছে ওর সাথে এটা। আমার মামা তখন এসে বলছে তুই চিন্তা করিস না দিদি, ওর সাথে আমরা সবাই আছি, মানে ফ্যামিলির লোকও। কিন্তু তখন মানে ওই অ্যাটাকটা হওয়ার পরের কথা বলছি, যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটার সঙ্গেও কিন্তু বাচ্চাটা একা ছিল না, ওই তখনও কিন্তু আমার ফ্যামিলির লোককেও ডাকা হয়েছিল, বাচ্চাটা আর ফ্যামিলির লোকও কিন্তু ছিল আমার সাথে। সব সবাই তখন শরীরের মধ্যে রয়েছে, শরীরে এক এক সময় এক একটা ভয়েস আসছে, তার মানে এক একজন করে যাচ্ছে আসছে। এরকম হওয়ার পরে যখন আমার মা বলছে যে আমি কি, বাবা বলছে যে আমি কী করে ওকে সারিয়ে তুলবো, আমার কাছে টাকা কোথায়, আর আমার হাজব্যান্ড একটা ছোটোখাটো কাজ করে, অত সম্ভব না। বাচ্চাটা বলছে যে কেন, প্রমোটিংয়ের জায়গা রয়েছে সেখান থেকে বিক্রি করে ওকে সুস্থ কর, তো জায়গা কেন, তোর মেয়ে আগে। ওই টাকাটা কিন্তু প্রমোটারই দিয়েছে। প্রমোটার ওই আমার কিন্তু সবার কিন্তু আমাদের ঘরে ভাগ সমান, আমার কিন্তু একটু অংশ কম, যেহেতু প্রমোটারকে আগে বিক্রি করে দিয়েছে, টাকা নেই বাবার কাছে। আর তারাপীঠ যে নিয়ে যাবে, গাড়ির খরচা রয়েছে ওইখানে, শ্মশানে যে আমার কাজ হয়েছে বলে রাখি, শ্মশানে যে চিতার অবশ্যই চিতার ভাড়াও দিতে হয়েছে আমার বাবাকে। আচ্ছা, সেখানে কিন্তু সবাই 17-18 জনকে যে সব খাওয়া দাওয়া কিন্তু আমার বাবাকেই করাতে হয়েছে, স্বাভাবিক আমাকে সুস্থ করার জন্য। এবার তার বাচ্চাটা যে চলে গেছে বুধবারে, আর একটা ঘটনা শোনো, বুধবারে তার বাচ্চাটা তখন কিন্তু মানে সমানে, এবার যে যা জিজ্ঞেস করছে সবাই, কয়েকজন মজার জন্য এসেছিলো, যে সত্যি কথা জিজ্ঞেস করি তো যে ও সে ঠিক বলছে কি না। একজন এসে পাশের বাড়িতেই, তার বিয়েটা ভেঙে গেছিলো, বাড়ির তার সেপারেটভাবে থাকে বলে বাড়ির কেউ জানতো না, সে এসেছিলো। সে এসে এরকম মানে একটা কি প্রশ্ন করেছে আমার মনে নেই, ওটা বলছে তোর তো বিয়ে ভেঙে গেছে, তুই আবার আমাকে কি জিজ্ঞেস করতে এসেছিস। প্রতিবেশী এসেছিল যার মানে সে কিন্তু এটা হাস্যকর ভাবে এসেছিল। আমার দিদির মেয়েকে বলেছে যে তুই কিন্তু এইচএসে স্টার নিয়ে পাস কর, আমার দিদির মেয়ে কিন্তু স্টার নিয়েই পাস করেছে, স্টার নিয়ে এখন কিন্তু ও বিয়ে করছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্টার নিয়ে পাস করেছিল। আমার বাবা বলেছে বাড়িটা কি হবে এরকম ঝামেলার মধ্যে, বলছে বাড়ি হবেই, আর তোর বাড়িতে তোর 3 মেয়েই থাকবে। হলো তার মধ্যেখানে একটা ঘটনা বলে রাখি, এরকম বাচ্চাটা ওরকম বলছে, বলার পর আবার নাকি একজন এসেছিল, বলেছে না যখন তখন কেউ কোনো করবে, মানে ওখান থেকে ঘুটিয়া শরীফ থেকে মানে কিন্তু চালান হচ্ছে জিনিসটা। তখন এবার আমার মামার ছেলে দূর থেকে আসে যে কি হয়েছে জিনিসটা দেখিয়া, ওরও কোনো জায়গায় হয়তো জানাশোনা ছিল, সেখান থেকে কোনো হয়তো জিনিস বা কিছু নিয়ে আসছিল। সেখানে আমার মা আমাকে সামনে রয়েছে, তখন বলছে আমার মা নাকি সে নাকি আসছে, যেরকম ওই তো আসছে, ওই এই জিনিস নিয়ে আসছে আমাকে তাড়ানোর জন্য, দেখি কত ক্ষমতা। মা বলছে আমি কিন্তু বুঝতে পারিনি যে ও আসবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমার হ্যাঁ মাসির ছেলে আসছে, আমি আমার বড় বদ্দা আসছে বলেছি, আমার বদ্দা আসছে। আমার মা এসে থেকে অবাক, ও আস্তে করে নাকি মা বলছে পরে আস্তে করে ঠাকুর ঘরে জিনিসটা রেখে ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে। মামার ছেলে তো জিনিসটা নিয়ে এসছে, আর মাসির ছেলেও এসছে। আচ্ছা হ্যাঁ, মাসির ছেলে বলছে দেখতে যাবো কি হয়েছে ওর, এই ঘটনাটা কি, অসুস্থ তো রয়েছে সবাই জানে, কিন্তু এটা কি ঘটনা সবার মধ্যে একটা কিউরিওসিটি। তার মধ্যে আমার এক বন্ধু প্রেগনেন্ট ছিল, ও বলছে যে এরকম ওর কি হয়েছে আমি দেখবো, খুব মানে আমাদের খুব ভালো বন্ধু, বলছে ও তো এরকম জিনিস না, আমি দেখবো কি হয়। তখন সেই যে দোতলা থেকে দেখছিল, সে বলছে ওর মধ্যেও নেই, একটা যার হাত পায়ে জোর নেই, পেটে একদিকে কাটা, সে হাওয়ার থেকেও জোরে দৌড়াচ্ছে, তুই একটা এই অবস্থায় কি করে যাবি ওর সাথে, তোর যদি কোনো ক্ষতি হয় তোকে যে আসছে তুই তার চিন্তা কর, তোর বন্ধু একদিন সুস্থ হবেই। তারাপীঠ যাওয়ার ঘটনা বলি এবার, বলছে আমি কেউ বলবে না যে আমার মধ্যে কেউ একটা রয়েছে, খুব সুন্দর কিন্তু সেজেছি আমি নতুন, আর যজ্ঞের সময় বলেই দিয়েছিল নতুন জামা কাপড় লাগবে, ভালো যজ্ঞের সময়। গাড়িতে উঠেছি, এবার যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার মধ্যে কোথা থেকে বলছে একটা কালো বিড়াল কেটেছে, ওই টাটা সুমোর পেছনের চাকা উঠে গেছে, সবাই ব্রেক মারার জন্য উঠে গেছে, এইদিকে অটো উল্টে গেছে, ওইদিকে চাকা পুরো উঠে গেছে। আমি নাকি ড্রাইভারের কাঁধে হাত দিয়ে বলছি কোনো চিন্তা নেই আমি আছি। তার মধ্যে ওই গুরুদেব একদিন এসেছিলেন আমার ঘরেতে,
গুরুদেব? সরি, মানে ওনাকে আমি গুরুদেব বলি, কাকা যার কাকা বলছি তাকে আমি এখন গুরুদেব বলি। ওই গুরুদেব এসেছিলেন, ওই যে বাচ্চাটা যেদিনকে নামাজ পড়লো তারপরে যে বলে না একজন এক একটা করে প্রশ্ন করছে, ওই প্রশ্ন করার সময় ঠাস ঠাস করে দুটো চড়িয়েছে। ওই সঙ্গে সঙ্গে মানে ওই কাকা ঘরে এসে আমাকেই নাকি খুব মার মেরেছে মা। এবার তার মধ্যে আবার একটা বলে রাখি, এটাও অনেক মানে ওর চলে যাওয়ার জন্য না আমার দুটো নাক পুড়ে গেছিলো, এই নাকের পোর্শনটা না পুরো পুড়ে গেছিলো, খালি হলুদ মানে গরম করে করে মানে কাঁচা হলুদ নাকে দেওয়া হচ্ছিলো, মানে এইখানটা পড়ে পড়ছে। আবার আবার নাকি বলেছে যে পড়ছে তোদের মেয়ের শরীর পড়ছে, আমাদের কোনো কিছু হচ্ছে না। মানে এই ঘটনাগুলো, মানে এত ঘটনা তো কোনটা ছেড়ে কোনটা বলবো, এক সপ্তাহের ঘটনা। তারাপীঠে ওই গাড়ি উল্টে গেল, ড্রাইভার রাস্তা চেনে, একই রাস্তায় বারবার চলে আসছে, মানে তারাপীঠের মেন মানে যে লোকেশানে আমরা যেতে পারছি না, ঘুরে ঘুরে কিন্তু সেই একই জায়গায় চলে আসছে। আর মানে হাই রোড না, মানে একটা গ্রাম অঞ্চলের মধ্যে ঢুকে গেছে গাড়িটা। বুঝতে পেরেছি। এবার ভালো যোগ্য হবে, শুক্রবার আমরা রাত্রে পৌঁছালাম, তখনও কিন্তু আমি আমার মধ্যে নেই, তখন কিন্তু আমি ওই একই জিনিস খেয়ে যাচ্ছি। আর হ্যাঁ, খাসির মাংস, ওই খাসির মাংস খেতে খুব ভালোবাসতো, খাসির মাংস আর ওই ওই জিনিস খাচ্ছে, ওই বাচ্চা ছেলেটার কথা বলছি আমি। তখন তারাপীঠে এবার সিমেন্টের খাট থাকে, ওই সিমেন্টের খাটের ওপর নাকি আচার খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি খালি। আর আমার বাবা নাকি ওই কাকাকে বলছে যে ও এতবার আচার খেয়ে পড়ছে, ওকে দেখো ওর পেটে কিন্তু কাটা আছে। তখন আমার বাবা বলছে এক সপ্তাহ ধরে যে এত ঘটনা, কাকাটা বলছে এত ঘটনা হচ্ছে, তুমি কি মনে করছো এটা তোমার মেয়ে করছে নিজে থেকে? এটা তো তোমার মেয়ে করার পক্ষে সম্ভব? ওর হাতে পেটে পিঠে কাটা, তারপরেও কিন্তু ও এরকম করে ডিগবাজি খেয়ে পড়ছে, ওকে তুমি দেখো সুস্থ হয়েছে কিনা। শুক্রবার রাত্রিবেলা যে আমরা তারাপীঠে গেছি না, 4টার সময় গাড়ি ছেড়েছি, আমরা কিন্তু ওখানে 9টা-10টা নাগাদ পৌঁছেছি হয়তো, আমার ঠিক খেয়াল নেই। শনিবার যে রাত্রির বেলাটা আমার ভাড়াটিয়ারা বলছে আমাদের ঘরে কিন্তু কেউ ছিল না, আর অন্য সময় ভাড়াটিয়ারা কোনো জায়গায় ঘুরতে গেলে ওরা থাকতো, সেই সময় কিন্তু কেউ থাকেনি ভয়। তারা বলছে ঘর থেকে নয় আমার মায়ের কথা, নয় আমার বাবার কথা, নয় আমার দিদি, কেউ মানে ঘরের মধ্যে অনেকজন কথা বলছে, মানে সেই সময় বাড়িতে অনেকজন চলেও গেছিল, ছিলও না, ভাড়াটিয়ারা অনেকে চলেও গেছিল, ভয়ে চলে গেছিল, আর কেউ ছিলও না। এবার যজ্ঞের সময় শ্মশানে যখন ঢুকবে, শ্মশানে চিতার ওপর হবে একটা, মানে সব চিতা চারদিকে জ্বলছে, জলার মধ্যে আমাকে একটা নেভানো চিতার মধ্যে বসানো হয়েছে, ওই চাটাই বিছিয়ে, আর ওই চিতাটা কিন্তু ভাড়া করতে হয়েছে। মেয়েদের কিন্তু ওই যে গেছিলো কিন্তু ঘর থেকে বেরাতেও বারণ করে দিয়েছিল, তারা কিন্তু মানে কাকার যে আশ্রমটা আমরা ছিলাম সেই আশ্রমের ঘর থেকে বেরাতেও বারণ করেছিল। বারণ করার পর আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, জ্বলন্ত যে খুলি, মাথার খুলি, সেইটা যজ্ঞের মতন করে যেরকম হোম করা হয় না, ওই হোম খুলিটা নাকি আমার হাজব্যান্ড বলছে, আমাকে বলেছে তুই ওখান থেকে নিয়ে আসবি, ওই খুলিটা নাকি এসে ওই চিতার ওই মানে ওখানটায় করেছে। ওই যে জ্বালা বানটা মেরেছিল আমাকে বললাম, যজ্ঞ করে কিন্তু আমার বাড়িতে আসি, তখন ওই কাকা একটা ঘরে, আমার তখন কিন্তু আমার জ্ঞান নেই, বা পরের দিন আমার জ্ঞান এসেছে রবিবার, এখানটাতে না পুরো নীল হয়ে গেছে, আর কাকা আমি যেরকম লাপাচ্ছিলাম কাকা লাপাচ্ছে, ওই জ্বালা বানটা কাকার গায়ে আবার নিয়েছিল, সঙ্গে সঙ্গে শ্মশানের ছাই আর পান। কাকা তখন বলছে কি, মানে ও তখন বলছে তোর এরকম হলো কী করে, বলছে না জিনিসটা ভুল হয়ে গেছে, এত রকমভাবে আসছে তো কোনো একটা মন্ত্র ভুল হয়েছিল, ওই কারণে কাকার শরীরে চলে এসেছিলো সেই জ্বালাবানটা, দিয়ে কাকাই পান আর শ্মশানের ছাই চিবিয়ে খেয়ে তারপরে ওইটা গেছে। এবার আসি, যেটা আমার জ্ঞান ফেরার দিন রবিবার, ওটা ভালো যজ্ঞ হয়, আর ওই যজ্ঞটা যেটা আমার খারাপ যজ্ঞ, সেটা কালো ড্রেস পরে হয়েছিল, আর গলায় মানে কঙ্কালের মালা ছিল আমার গলায়, আর ভালো যেদিন খায় সেটা লাল ড্রেস পরে হয়েছিল, 5 কিলো আপেল লেগেছিল, 5 কিলো আপেল দিয়ে যজ্ঞের জায়গাটা সাজানো হয়েছিল। এবার সবাই কিন্তু গেছে, এবার ওই জায়গাটায় যে ভালো যজ্ঞের দিনকে যে মানে খারাপ কাজটা করে আসার পর 7টা গ্লাসে 7টা মদ সাজানো হয়েছিল, আর 7টা সিগারেট, কী কারণে হয়েছিল আমরা জানি না, আমার এখনও অবধি জানি না। আর এই যে ঘটনাগুলো হয়েছে, কাকা কাকে আমার শরীরে প্রবেশ করিয়েছে, কিভাবে বাবা কি দেখেছে, এই সব ঘটনা, মানে আমার শরীরে কে এতদিন ছিল, কে আমাকে রক্ষা করেছে, সব ঘটনা কিন্তু শনিবার রাত্রিবেলা বাবার সাথে করেছে আমার কাকা, ওই কাকা। 7টা গ্লাস সাজানো হয়েছে, ওখানে না একটা নিম গাছ ছিল আশ্রমটার মধ্যে, 7টা গ্লাস রয়েছে, 7টা সিগারেট হয়েছে। দিদিরা বলছে অটোমেটিক যেন কেউ টেনে 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 টেনে, মানে ওটা হচ্ছে ওটা নিমন্ত্রণ করেছে ওদেরকে, যেটা তোমরা আমি যখন যজ্ঞ করবো তুমি কিন্তু ওকে রক্ষা করো। এইরকম যারা যজ্ঞ করে না তারা কিন্তু তাদেরও কিন্তু শরীরে অ্যাটাক আসে, ওদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। ভালো যজ্ঞের সময় কিন্তু কেউ ছিল না,
লাল ড্রেস পরানো হয়েছিল, তখন ছিল আমার হাজব্যান্ড, বাবা, আমি, আমার জামাইবাবু যেহেতু গেছিলো কিন্তু ভয় পাই বলে ও কিন্তু বেরায়নি। ওই ভালো যজ্ঞের সময় বলছি, এই যে এতদিন যে ঘটনাগুলো হলো, পেটে কাটা, এরপরে কিন্তু অনেক এফেক্ট পড়েছে আমার ওপর। ঘটনা সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু 2-3 বার আমার শরীরে অ্যাটাক এসেছিল, কিন্তু সেটা অতটা হয়নি। সেটা এতটা জোরদার নয়। তখন কাকা আমার শ্বশুর, ওই যজ্ঞটার পর তুমি ঠিক হবে। যজ্ঞটার ঘটনাটা শোনো, ভালো যজ্ঞটারও একটা ঘটনা আছে। শনিবার রাত্রিবেলা যখন খারাপ যজ্ঞটা করে এসছে, তখন কাকা কিন্তু বাচ্চাটা বলছে আমি আর পারছি না, তুমি যা করার তাড়াতাড়ি করো। আমাদের যজ্ঞ করার কথা ছিল রাত্রি 9টার সময়, আসার কথা ছিল সোমবার, কিন্তু যজ্ঞ হয়েছে বিকেল, শীতকালের বেলা 5:30-6টার মধ্যে যজ্ঞে বসে গেছিলো। এবার যজ্ঞ হচ্ছে অতক্ষণ সময় ধরে হতে হতে আমার হাতে, মানে সংক্ষেপেই বলছে একটু, যজ্ঞটা হয়েছে সেরকম পুরো মালা ফালা সব পরিয়েছে। পরানোর পর কাকা আমার হাতে নাকি একটা সর্ষের বাটি দিয়েছিল, যজ্ঞের বাটি হাতে দিয়ে বলেছে যে, মানে আমি তখন জানি না, মানে হাজব্যান্ড পেছনে, তার পেছনে কাকার এক শিষ্য বলেছে সর্ষে ফেলবে আর জয় মা তারা বলবে। হ্যাঁ, 2-3 বার কিন্তু বলেছে আমি বলবো না। তার আগে বাটিটা দেওয়ার আগে যখন মন্ত্র হয়ে বসেছিল আমাকে, তখন আমি বলছি আমি আর পারছি না, যা করার তাড়াতাড়ি করো। তার মধ্যে বললাম তাড়াতাড়ি হয়ে গেল যোগটা। এবার বসেছে যখন জিনিসটা, কাকা সেই আসনটার মধ্যে বলছে যে তুই যে মানে এরকম মানে ছাড়বে কি করে বুঝবো, তুই যে পারছিস, তুই যে ছেড়ে চলে যাচ্ছিস সেটা বুঝবো কি করে। তো তখন একটা গাছ ছিল, ওখানে কি একটা গাছ আমার মনে নেই, বলছে গাছের বাইরে যদি এ চলে যায়, আমার শরীরে কিন্তু প্রোটেকশান করছে, কিন্তু শরীরে রয়েছে কিন্তু কেউ একটা, বলছে ও যদি গাছের বাইরে চলে যায় তো আমি আর বাঁচাতে পারবো না, তুমি যা করার কিন্তু গাছের আগে করবে। নিম গাছটা না, এটা অন্য একটা গাছ, নিম গাছের ওখানে তো খেতে দিয়েছিল ওদেরকে। তার আগেও কিন্তু এবার যখন যজ্ঞে বসেছে সর্ষের বাটি দিয়েছে, আমি মানে অনেক মন্ত্রতন্ত্র হয়েছে, তার আগে অনেকক্ষণ ধরে যজ্ঞ হয়েছে, সর্ষের বাটি ছড়াচ্ছে আর জয়মা বলছি। তার মধ্যে নাকি একটা টাইম আমি ছড়ানো বন্ধ করে বলছি আমার হাজব্যান্ডকে, আমার খুব খিদে পেয়েছে, তুমি একটু কিছু কিনে দাও তো খাবো। এবার তার আগে নাকি বলেই দিয়েছিল, ও যাই বলুক যাই করুক তোমরা কিন্তু কেউ এই গণ্ডির বাইরে বেরাবে না। আমার বাবাকেও কিন্তু যজ্ঞের মধ্যে বসানো হয়েছে, তখন বলেছিল ও কিন্তু অনেক সময় যে কোনো কাউকে বলতে পারে। বাবা ওকে হলো, তখন কাকা নাকি এরকম মাথা নাড়িয়ে বললো, কাকা মন্ত্র বলতে বলতে মাথা নাড়ালো, যাবে না। আমার ছড়াচ্ছি, বাবাকে বলছি ও বাবা ওরা কেউ খেতে দিচ্ছে না, তুমি একটু খেতে দেবে, একটু কিছু নিয়ে আসো না, মানে কাউকে একটা বার করার এবার তখন কাকা মানে আমার মানে জোরে জোরে মন্ত্র বলছে, তখন আর না করছে। আমার বাবা যখন মানে তখন একটা যে শিষ্য সে বলছে, তখন বাবা বলছে আমি একটু এনে দিই না, অনেকদিন কিছু খায়নি, দেখবে ও কি খাবে বলে আমাকে কিসের একটা হাড় দিয়েছে, মানে ওদের এই যজ্ঞের কোনো একটা হাড়, বলে দেখবো কি খাবে, ওই হাড়টাকে নাকি চিবাচ্ছি আমি। তারপরে ওই যখন সর্ষে ছড়াচ্ছি আর জয়মা তারা বলছি, ওটা হয়ে গেল। তারপরে কাকা আবার আমাকে কি একটা জল না কি একটা যাই হোক দিয়েছে, আর আগুনের মধ্যে আমাকে সর্ষে ছড়াতে বলেছিল। ওই ঘুরতে ঠিক গাছটা শেষও হয়নি, আর মানে 1 ইঞ্চি শেষ হবে তার আগে আমি পড়ার মধ্যে ঘুম থেকে মানে হুঁশটা যখন আসে আমি ওটাকে ঘুমই বলবো, কারণ রাত্রির 12টা আমি ঘুমিয়েছিলাম, 11:45। তারপর তো আর কিছু মনে নেই মানে তখন যখন উঠেছি আমি দেখছি কি মানে গায়ে লাল ড্রেস আর ওই কঙ্কালের মালা, মাঝখানের কোনো কিছুই মনে নেই, রুদ্রাক্ষের মালা, আর গায়ে দেখছি পুরো জল ঢালা, দুধ আর জল মনে হয় কিছু একটা মিশিয়ে ঢালা রয়েছে। না কাকা নাহলে আমার কেউ একটা বলেছে যাও জিজ্ঞেস করো, ওর নাম জিজ্ঞেস করো, কেমন আছে জিজ্ঞেস করো। যখন বাবা যখন বলছে আমি শুধু মানে চোখ খুলেই দেখছি মানে বড় যজ্ঞের একটা আগুন জ্বলছে, আমার মুখ থেকে একটাই কথা এসছে, আমি কোথায়, আমার গায়ে সব জল কোত্থেকে এলো। তখন ওই জিনিসটা ছেড়ে গেল, মানে গাছটা 1 ইঞ্চি আগে আমি পড়েছি, আরেকটু দেরি হয়ে গেল, আর ওই যে বলছিল না খাওয়ার টাইমটা গেলে কিন্তু আমি শেষ হয়ে যেতাম, আর আমার এই চেহারা তখন কিন্তু আর ছিল না, তখন এই রোগা হয়ে গেছিলাম। আর তারপরে এই যে এফেক্টগুলো কিন্তু আমার পরেও পড়েছে। কিরকম হয়েছে? এই যেরকম অ্যাপেন্ডিক্সের জায়গায় বিশাল রকমের একটা হার্নিয়া হয়ে গেছে, 2020 সালে সেটা অপারেশন হয়েছে। তারপরেও 2-3 বার অ্যাটাক হয়েছে ঘরেতে, আমার শ্বশুরবাড়ির ঘরেতে। এই অ্যাটাকের জন্য কি হয়েছে? পজেসড হয়ে গেছো?
তখন না অ্যাটাকের মধ্যে তখন কি মানে বলতো, পরে কি আর পজেসড হয়েছে কখনো, এরকম ভূত ধরে নিয়েছে? হয়েছে একবার হয়েছে আমার শ্বশুর বাড়িতে, বললাম না। তখন আবার কয়েন দিয়ে 101 টাকা কয়েন দিয়ে ঘরে স্বস্তি কেকে ওই যোগ্য হয়েছিল। মানে ওই যে এফেক্টটা পড়েছে না আমার, কিন্তু এফেক্টটা অনেকদিন চলেও ছিল, সুস্থ হতে পারিনি কিন্তু সঙ্গে সঙ্গে। এখন তোমার কি কন্ডিশন? এখন কন্ডিশন কিন্তু এখন একটা রোগও আমার কিন্তু শরীর থেকে যায়নি। মানে সুগার ধরেছে ওই সময় থেকে, সুগার, প্রেশার। ওই টাইমের পর থেকে বলছো যে জীবনের সমস্ত খারাপগুলো মানে শারীরিক দিক থেকে খারাপ শুরু হয়েছে। কিন্তু এখন আমি অসুস্থ নই, এখন আমি সুস্থ। কিন্তু মানে শরীরে প্রবলেম গুলো আছে, নেগেটিভ যে মানে কিছু একটা এসছিল শরীরে, কিন্তু সেই সাংসারিক জীবনেও কিন্তু এখনো চলে আসছে, বয়ে আসছে জিনিসটা। মানে এখনো মানে সুস্থ বলবো, সেই সুস্থ নেই। মানে কিছু একটা এফেক্ট, একটা ভালো এফেক্টও থাকে, একটা খারাপ এফেক্ট। ভালো হয়েছে ধরো, যেরকম আমাকে বলেছিল বাড়ি, আমার একটা ছিল দুটো বাড়ি হয়েছে। একটা ছিল দুটো বাড়ি হয়েছে। এই ঘটনা যখন শুনতাম কয়েকদিন ডিপ্রেশনে চলে গেছিলাম। স্বাভাবিক। হ্যাঁ, তারপরেও কিন্তু অপারেশন হয়েছে আবার। দেখো, ভূত প্রেতের ব্যাপার না সব থেকে বেশি তাকেই অ্যাটাক করে মানে যাদের মন দুর্বল, মানসিকভাবে যে দুর্বল রয়েছে। তখন তো আমি খুব চিন্তার মধ্যে থাকতাম, সবসময় ডিপ্রেশনে থাকতাম। মানসিকভাবে যখন দুর্বল থাকো, ডিপ্রেসড যখন থাকো, জানো তো ডিপ্রেশন এক ধরনের ভূত ধরার মতো। ডিপ্রেশনে থাকলে দেখবে মানুষ রোগা হয়ে যায় বা মোটা হয়ে যায় বা চোখের তলায় কালি পড়ে যায়, প্রচুর খায় আর নইলে খায় না। এটা কিন্তু সিভিয়ার ডিপ্রেশনের লক্ষণ, জানো তো। একা থাকতে ভালোবাসে, অন্ধকার করে থাকতে ভালোবাসে, এগুলো সব সিভিয়ার ডিপ্রেশন। এবার এটা কি আমরা ভৌতিক দিকে আরো নিয়ে যাই, যখন হচ্ছে মানে একটা মানুষ, এবার যেমন তোমার ঘটনাটা শুনলাম যে তোমার সাথে 7টা দিন কি হয়েছে তুমি জানোই না। তবে একটা ঠাকুরের একটা মাহাত্ম্য আছে, কি জানো, এই যে আমরা তারাপীঠে গেছিলাম না, ঠাকুরের মাহাত্ম্য তো 100%। কিন্তু আমি যখন সুস্থ হয়ে যখন আমি ঠাকুর মাকে দর্শন করতে যাবো, ঈশ্বর ছাড়া তো সম্ভবই না কোনো কিছু, সেই দর্শন কিন্তু পাইনি মায়ের। আমরা গেছিলাম তো, আমরা মাকে দর্শন করতে যাইনি, আমরা গেছিলাম আমাদের শরীর, মানে আমার মা বাবা গেছিল আমার মেয়েকে ঠিক করতে, কিন্তু মায়ের দর্শন কিন্তু সেই সময় আমরা পাইনি। মানে এখনো অবধি মানে কয়েক বছর ঘিরে রেখেছিল, পরপর অপারেশন হয়েছে। মানে বললাম 2020-তে একটা, 2022-এ একটা, মানে সব মেজর অপারেশনই হয়েছে। যেহেতু ওইটা মানে আছাড় খেয়ে খেয়ে পড়েছি, আর এই হাত পায়ে জোর, এখনও কিন্তু আমার এই হাতটা খুব একটা ভারী কিছু ক্যারি করতে পারি না। কিন্তু ওটা আজও ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে যে ওইটা অ্যাটাকটা এলো কোত্থেকে, কে করেছে বুঝতে পারোনি। হ্যাঁ, সে বললাম না প্রথমেই, কে করেছে, কোথা থেকে করেছে বলে দিয়েছিল। কিন্তু ফ্যামিলির লোকরাই করে, ফ্যামিলির লোক, হ্যাঁ ফ্যামিলির লোকই করেছিল। বাড়ি যেহেতু আমাদের জায়গাটা বেশি ছিল, এই হচ্ছে ঘটনা। খারাপ কাজ যারা করে না তারা ভালো থাকে না। যারা মানুষের খারাপের জন্য কোনো ক্রিয়া করে, কোনো প্রয়োগ করে, শুনতে হয়তো গল্প হিসেবে শুনতে হয়তো খুব আপনাদের আনন্দ লাগে যে গল্প হিসেবে শুনছি, একটা কালো জাদুর ঘটনা শুনছি, আজকের পডকাস্টে একটা কালো জাদুর ঘটনা এসছে, জিনের ঘটনা এসছে, কিন্তু রিয়েল লাইফে যে কাজটা করছে সে কিন্তু ভালো থাকে না, এবং এই কাজটা একদম ঘৃণ্য এবং অপরাধমূলক একটা কাজ। আমাদের সংবিধানে ভূত প্রেতের কালো জাদু করছে বলে কাউকে কেস দেওয়া হয় না, দ্যাটস আ ডিফারেন্ট। এই ঘটনার সময় না আমার অনেক নিজের লোকই, আমি নাম বলবো না কেন, তারা হয়তো আমার এই পডকাস্ট দেখতে পারে, নাম বলবো না, তারা কিন্তু মানে সেই সময় যারা আমাকে নিয়ে খুব হাস্যকর করেছিল না, তারাই কিন্তু এখন অনেক দিক দিয়ে অনেকভাবে তারা কিন্তু ভুগছে। এটা মুখ থেকে বলাটাও কিন্তু একটা রকমের খারাপ, কিন্তু কি বলতো, ভোগা কথাটা না বলাটাও উচিত না। না, আমার মনে হয় না এই কনসেপ্টটা ওরকম না। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে, যদি তুমি আমাকে বলো যে যদি তুমি আমার উপর খারাপ কাজ করো, যদি তুমি আমার উপর খারাপ ক্রিয়া করো, যদি তুমি আমাকে মুখের উপর খিস্তি দাও, তাহলে এখানে দুরকম থাকে। এক, আমি একদম চুপ করে যাব, আর নইলে আমিও তোমাকে পাল্টা জবাব দেব। এবার চুপ করে থাকাটা কতক্ষণ পর্যন্ত ঠিক থাকে জানো? যতক্ষণ পর্যন্ত আমি শুনি ছোটখাটো যে শর্ট ব্লগ গুলো দাও, সেই কথাগুলোর মধ্যে কিন্তু চুপ করে থাকাটা ততক্ষণ পর্যন্তই যায় যতক্ষণ পর্যন্ত তোমার বিরাট কোনো ক্ষতি, বিরাট কোনো লস হচ্ছে না, এবং তুমি জানো ঠিক আছে বলছে বলুক। কিন্তু যখন একটা মানুষ তোমার ক্ষতি করবে বলে সে স্টেপ নিয়ে নিচ্ছে, তোমার বাড়ির সামনে এসে তোমাকে গালাগাল দিচ্ছে, তখন তুমি আর চুপ করে থাকতে পারো না, এখনো কিন্তু তখন জবাব দিতে। এখন যাদের নামগুলো আমাদের বলেছে, তারা কিন্তু আমাদের সাথে এখন কথা বলে, কিন্তু বুঝতে দিই না। কিন্তু আমরা জানতাম না, যেহেতু কাকা জোর করে ছিল, কোথা থেকে এসেছো, কি করেছো, কে করেছে জিনিসটা, তখন আমার মানে যে পিসি, সে বিশ্বাস করছিল না। তাকে তখন এসে যে সামনে তখন নামগুলো বলছে না, তখন অবাক
মানে মানে সেই পার্সনদের সাথে আমাদের এখন কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু জনের সাথে আছে, 3 জন করেছিল, 2 জনদের সাথে নেই, 1 জনের সাথে আছে। তার থেকে কিন্তু এখনও অবধি না সেই দিনের কথাগুলো এখনও মনে রাখি, যে কী থেকে কী হলো। মানে একটা কোনো মানে মাথায় ক্লড নেই, কিছু নেই, এখনও কিন্তু আমার হাত পায়ের জোর নেই। সাপোজ আমি তোমার এখানে যে আসবো, আমি কিন্তু বলেইছি মানে মেয়েকে আনবো, আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে, আমি কিন্তু একা রাস্তায় হাঁটতে পারি না। একটা না গাড়ি রাস্তায় কোনো একা যাব, সেখানে একটা ফোবিয়া চলে এসছে, মানে একা কোনো জায়গায় আসে না। যাক, সুন্দর ঘটনা শুনলাম, ভয়ের ঘটনা শুনলাম, কিন্তু তোমার জন্য খারাপও লাগলো তুমি যেটার মধ্যে দিয়ে গেছো, বা যতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো। উপরওয়ালা ঈশ্বর তোমার মঙ্গল করুক, এবং সবই ঈশ্বরের কৃপা। তুমি যদি নিজের জীবনে ঠিক থাকো, তুমি যদি নিজের জীবনের সমস্ত কর্ম ঠিক করো, ডেফিনেটলি কোনো কালো জাদু, কোনো নেগেটিভ এফেক্টই তোমার উপর হবে না এর পরবর্তীকালে। কারণ দিন শেষে গিয়ে উপরওয়ালা আছেই বাঁচিয়ে নেওয়ার জন্য। যেইখানে ঘটনাটা হয়েছে কিন্তু এখন আমি সেই বাড়িতেই রয়েছি। ওখানে মানে বিল্ডিং হয়েছে বললাম, যে 3 জন আমরা একসঙ্গেই রয়েছি, 3টে বোনই একসঙ্গে আছি। কিন্তু হয়তো আর্থিক দিক থেকে একটু অসুবিধা আছে, ওটাও কেটে যাবে ধীরে ধীরে করে। কিন্তু ওই একটা নেগেটিভিটি না তোমার সাথে না, যখন একটা বাজে জিনিস হবে না, তখন ওই লেনটা চলে আসে। যাই হোক, আপনারাও অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। আজকের এই ঘটনাটা শুনে বেশ ভারাক্রান্তই লাগছে। মানুষের সাথে কতটা খারাপ করতে পারে এবং কতটা ঘৃণ্য কাজ করতে পারে, সেটারই একটা এক্সাম্পল হয়তো আজকে আমরা শুনলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, এবং অবশ্যই প্রেত কথা শুনতে থাকুন। আপনারা কিভাবে আমাদের ঘটনা পাঠাবেন সেটা আগেই বলা আছে, ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট রাজশ্রী এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।